হ্যালো এভরিওয়ান, এবছর যারা এইচএস দিচ্ছ তাদের জন্য আমি একটা সাজেশন সিরিজ করেছিলাম। আজকে আমি এই ভিডিওতে গ্রুপ 17 এবং গ্রুপ 18-এর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আগের ভিডিও যারা দেখোনি তারা আমি কিভাবে এই নোটকে কাজে লাগাবে, এই নোটের পিডিএফ কিভাবে পাবে সেটা আগের ভিডিওতে ডিটেলসে বলে দিয়েছি। তো এই ভিডিওর কমেন্ট সেকশানের পিন কমেন্টে তোমরা এই আগের ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে বা এই ভিডিওর ডেসক্রিপশানে তোমরা সেই লিঙ্ক পেয়ে যাবে। চলো এবার গ্রুপ 17 তো এখানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। ফিশ কান্ট ব্রিথ ইন এয়ার, মুখস্থ রাখলেই হয়ে যাবে। ক্লোরিন দেখো এটা কী নামে পরিচিত, এটা হচ্ছে একটা আন্তঃহ্যালোজেন যৌগ। পরে আসছে এগুলো আন্তঃহ্যালোজেন যৌগ কাকে বলে। হ্যালোজেন মৌল একসাথে যুক্ত হয়ে মানে অন্য একাধিক হ্যালোজেন তারা পরস্পর যুক্ত হয়ে যে যৌগ তৈরি করে তাকে কি বলে, আন্তঃহ্যালোজেন যৌগ। এরা খুব সক্রিয় হয়, সুবিধাজনক কারণ এরা এমনি হ্যালোজেন যৌগের থেকে এরা বেশি সক্রিয়, তাই এরা শক্তিশালী জারক রূপে ব্যবহার করা হয়। এই আন্তঃহ্যালোজেন কেন সক্রিয় এটা আমি পরে আসছি। তো ব্রোমিনের সঙ্গে H2S এর বিক্রিয়াটা দিয়ে দেবে। H2S এর বিক্রিয়া দেখো আগেও আমি এটা ছিল, এখানে আবার দিয়েছি। এখানে কি লাল ব্রোমিন চালনা করলে জলীয় দ্রবণে H2S চালনা করা হলে মানে এই কোশ্চেনটা এইটা, তাহলে কী হবে, হলুদ লাল বর্ণটা চলে যাবে, হলুদ বর্ণের সাদা পদক্ষেপ পড়বে। I3- গঠিত হয় কিন্তু F3- হয় না, কারণ I3- কী করে হয়, I- আর I2 যুক্ত হয়ে। এবার আয়ের তো ফাঁকা ডি অরবিটাল আছে, ওই ফাঁকা ডি অরবিটালের গল্প। আয়ের ফাঁকা এই যে ইলেকট্রনটা এখানে আয়োডিনকে দিয়ে দিতে পারে, তাই I3 হয়। অন্যদিকে দেখো F- আর F2-র মধ্যে এই বিক্রিয়াটা হবে না, কারণ F-এর তো আর ফাঁকা ডি অরবিটাল নেই, তাই F3- গঠিত হয় না। আবার এইটাই কোশ্চেনটা এরকম ঘুরে দিতে পারে যে HI3 গঠিত হয় কিন্তু HF3 হয় না কেন। কোশ্চেনটা কিন্তু একই, F3- গঠিত হয় না বলে HF3 হয় না। বিক্রিয়াটা মুখস্থ করে নিও। এই দেখো ক্লোরিনের অ্যাসিডগুলো এখানে ওই জারণ সংখ্যা দিয়ে ব্যাখ্যাটা হবে, আগে যেটা বলে এলাম। তারপরে দেখো কারণ আমি বলে দিয়েছি, একটু পড়ে নিই। গ্রুপ 17-র পাসওয়ার্ড 2040 নিও। আর X2 এখানে ওই কোশ্চেনটা যে আন্তঃহ্যালোজেন যৌগগুলো কেন সক্রিয় হয় না। X2 মানে এমনি হ্যালোজেন যৌগগুলো, X2 মানে এমনি হ্যালোজেন যৌগ, মানে এমনি হ্যালোজেন মিলে তারা কি অধ্রুবীয়, কারণ দুটো হ্যালোজেনের তড়িৎ ঋণাত্মকতা সমান, তাহলে তারা তো অধ্রুবীয় যৌগ হবে। কিন্তু আন্তঃহ্যালোজেন অন্য একাধিক হ্যালোজেন যুক্ত হয় বলে দুটি হ্যালোজেন তড়িৎ ঋণাত্মকতা ভিন্ন হয়, তাই কি তারা ধ্রুবীয় হয়। আর ধ্রুবীয় মানে ধ্রুবীয় যৌগ সবসময় সক্রিয় বেশি হয়। দেখো তারপরে কোশ্চেন, I2 জলে স্বল্প দ্রাব্য কিন্তু Ki পটাশিয়াম আয়োডাইড দ্রবণে এটি দ্রাব্যতা অধিক হয় কেন। একই রকম বলবে, দেখো I2 পটাশিয়াম আয়োডাইডের সঙ্গে একটা বিক্রিয়া করে দেখো Ki3 তৈরি করতে পারে। ওই উপরের কোশ্চেন Ki3 গঠিত হয়, Kf3 গঠিত হয় না। তো এখানে যাই হোক, জলে স্বল্প দ্রাব্য কিন্তু Ki যেহেতু আয়োডিনের সঙ্গে একটা ভালো বিক্রিয়া করে নিচ্ছে। H2O পোলার আর I2 কি নন পোলার। দেখো পোলার যৌগ পরস্পর মিশবে না। কিন্তু অন্যদিকে দেখো I2 নন পোলার কিন্তু Ki পোলার হলেও এখানে যেহেতু এদের বিক্রিয়া হচ্ছে তাই তারা বেশি দ্রাব্য। দেখো হ্যালো অ্যাসিডগুলোর এটা তো জানো যে দুর্বল বন্ধন, তাই H+ সহজে দেয় যে সে বেশি অ্যাসিড। পটাশিয়াম আয়োডাইড H2S গ্রহণ করলে এটা জাস্ট বিক্রিয়া মুখস্থ করবে। শর্ত সহ লেখো এখানে যে ডেকেন পদ্ধতি, HCl থেকে ক্লোরিন তৈরির এই পদ্ধতির পরে ডেকেন পদ্ধতি, এটা HCl থেকে ক্লোরিন তৈরির প্রক্রিয়াটা পরীক্ষা আসতে পারে। তারপরে প্রশ্ন আছে, ক্লোরিন গ্যাস ধীরে ধীরে অতিরিক্ত লাইকার অ্যামোনিয়া পাঠানো কি হবে। তো দেখবে অতিরিক্ত লাইকার অ্যামোনিয়া পাঠালে জাস্ট লিখে দেবে। তারপর HF-কে কাঁচের পাত্রে সংরক্ষণ করা যায় না, কারণ HF সিলিকন অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে কি যৌগ তৈরি করে, তাহলে কাঁচের পাত্র ক্ষয়ে যাবে। KHF2 অস্তিত্ব থাকলেও KHCl-টির অস্তিত্ব নেই কেন। তো এটা বলে দেবে কি যে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাই ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি বলে এই যে HF2টা ভালো তৈরি হতে পারে। এই দেখো হাইড্রোজেন ফ্লোরিনের মধ্যে এই যে হাইড্রোজেন আর ফ্লোরিন মিলে কি তারা একটা হাইড্রোজেন বন্ধন তৈরি করছে। এখানে দেখো IF7 অস্তিত্ব আছে কিন্তু ICl6 অস্তিত্ব নেই কেন। তো এটা বলে দেবে একই রকম যে IF3-র অস্তিত্ব আছে, কারণ F কি অনেক ছোট তীব্র জারক, হ্যাঁ, তাই সহজে আয়োডিনকে মানে আয়োডিনকে IF3-র মধ্যে আয়োডিনের জারণ সংখ্যা কত, +7। তো অর্থাৎ নিশ্চয়ই অনেক মানে 7টা ইলেকট্রন মতো মানে আয়োডিন থেকে ফ্লোরিন নিয়ে নিচ্ছে। তো 7টা ইলেকট্রন নেওয়ার জন্য তো তীব্র জারক হতে হবে, মানে যা ইলেকট্রন টানে খুব এমন হতে হবে। আর এছাড়া এটা একটু সহজ করে বলতে পারো, এই পয়েন্টটা দিয়ে উত্তরটা দিতে পারো যে F3 আকারে ছোট, তাই 7টায় F আয়োডিনের সঙ্গে সহজে অ্যাকোমোডেশন হয়ে যায়, কিন্তু ক্লোরিন যেহেতু আকারে বড় 7টা ক্লোরিন একটা আয়ের সঙ্গে যুক্ত থাকতে পারে না।
সুপার হ্যালোজেন কাকে বলে? ফ্লুরিনকে কেন সুপার হ্যালোজেন বলে? ওই ডি অরবিটাল নেই, ক্ষুদ্র, ইত্যাদি ইত্যাদি বলে দেবে। সিউডো ছদ্ম, একবারে এটা প্রশ্ন, এটা ছদ্ম, আমি ছদ্ম কথাটা মনে রাখবে। ছদ্ম হ্যালোজেন দুটো একই বিষয়। ছদ্ম হ্যালোজেন, সিউডো কথাটার অর্থ ছদ্মবেশ। তো সিউডো হ্যালোজেন কাকে বলে? না, এদেরকে সিউডো হ্যালোজেন বলে, কারণ এরা হ্যালোজেনের মতো আচরণ করে। বাস হয়ে গেল। চলো, তা গ্রুপ 18 হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এগুলো জানো, কিন্তু জেনন দিয়েই বেশি প্রশ্ন হবে, তাই এটা একটু দেখে নিও। দেখো জেননের এই গ্রুপ 18তে যেটা কোশ্চেন হবে, একটা টাইপেরই কোশ্চেন হবে যে জেনন জাত যে যৌগগুলো আছে তাদের সংকরায়ন এবং গঠন করা, এর থেকে আর বাইরে করার দরকার নেই। তা যেটা করার জন্য দেখো ক্লাস 11-এর একটু জ্ঞান লাগবে, যে রাসায়নিক বন্ধন যে ছিল সেখানে বেসপাত তত্ত্ব, সংকরায়ন তত্ত্ব। তো সেখানে দেখো হাইড্রোজেনের মানে এই যে প্রত্যেকটা হ্যালোজেন যৌগের এইচ বের করতে হবে, অর্থাৎ হাইব্রিডেশন নাম্বার বের করতে হবে। হাইব্রিডেশন নাম্বার বের করো, সেটা বের করবে কি করে? হাফ ইন্টু কেন্দ্রীয় যে যৌগটা দেবে, মানে হ্যালোজেন নিষ্ক্রিয় মানে কেন্দ্রীয়গুলো এই জেননি থাকবে, জেননিন দিয়েই যৌগ দেবে, তার কেন্দ্রীয় পরমাণু মানে জেননের যোজ্যতা, জেননের বাইরের কক্ষে যেহেতু 18, গ্রুপ 18 মৌল মানে তার বাইরের কক্ষে কটা ইলেকট্রন? 8টা ইলেকট্রন। তারপরে দেখো তাহলে আর কি করবে না, ওই যে কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে কটা একযোজী পরমাণু যুক্ত আছে, একযোজী পরমাণুগুলো কি হয়? হাইড্রোজেন হয়, হ্যালোজেন, এক্স মানে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ফ্লুরিন, এইগুলো কি একযোজী পরমাণু। এই পরমাণুগুলো কতগুলো সংখ্যায় যুক্ত আছে সেইটাকে তোমাকে যোগ করতে হবে। আর ক্যাটায়ন, যদি যৌগটা ক্যাটায়ন আকারে থাকে, যৌগটা হয়তো কোনো যৌগ চার্জযুক্ত মূলক টাইপের যৌগ দিয়ে দিল, তাহলে অ্যানায়ন হলে তার চার্জ সংখ্যাটা যুক্ত হবে, আর ক্যাটায়ন হলে চার্জ সংখ্যাটা বিয়োগ হবে। এই দুটো হয়তো এখানে দেবে না, কিন্তু আমি বলে দিচ্ছি। আমাকে তো সংকরায়ন আমি এইচ বের করতে পেরে যাবো সহজে, কিন্তু আরেকটা সঙ্গে প্রশ্ন থাকবে, সেটা কি? গঠন। তাহলে গঠন করার জন্য কিন্তু তোমাকে তাহলে আর একটা জিনিস বের করতে হবে, সেটা হচ্ছে লোন পেয়ার। মানে কেন্দ্রীয় পরমাণুতে কতগুলো লোন পেয়ার যুক্ত আছে সেটা যতক্ষণ না তুমি বের করছো ততক্ষণ কিন্তু ঠিকঠাক গঠনটা লিখতে পারবে না, আর আঁকতেও পারবে না। আমি গঠনটা লোন পেয়ার কী করে বের করবো? এই যে তুমি এইচ বের করলে, এইচের সংখ্যা 2 3 4 5 6 যাই হোক, সেই সংখ্যাটা লিখবে, মাইনাস একযোজী পরমাণু। এই একযোজী পরমাণু কি থাকতে পারে? হাইড্রোজেন, হ্যালোজেন। একযোজী পরমাণু সংখ্যাটা মাইনাস করবে, আবার কি মাইনাস করবে না, দ্বিযোজী পরমাণু। দ্বিযোজী পরমাণু সাধারণত কি থাকবে? অক্সিজেন, সালফার। তো সেটা মাইনাস করে লোন পেয়ার আসবে। দেখো আমি তোমাকে যাচ্ছি, ধরো আমার মনে করো H5 বেরোলো। H5 বেরোলো মানে তার গঠনটা কি হবে? 5টা পজিশন। দেখো লোন পেয়ার কত? 0। মানে ধরো কোনো একটা যৌগ দিল যার লোন পেয়ারটা H5 এলো, L0 এলো, তাহলে তার ক্ষেত্রে সংকরায়ন হবে sp3d। ওকে, তাহলে 5 হলে তো এবার গঠনটা কি হবে? দেখো 5টা মানে এইচ এর মান 5 আসছে, মানে ভালো করে বোঝো, এইচ এর মান 5 আসছে মানে তোমাকে 5টা পজিশন দিয়ে কেমন আকৃতি হয় আগে সেই আকৃতি, মানে দেখো এইরকম একটা নিচে ত্রিভুজ, তার ত্রিভুজের ওপরে পারপেন্ডিকুলার একটা ওপরে, আর নিচে এই যে ডট 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 নিচে, মানে এটা নিচে আছে, মানে এই যে এই দুটো বন মানে এই যে তলের সঙ্গে লম্বভাবে আছে একটা অক্ষের মতো, উপরে একটা নিচে একটা। তাহলে এইটা কি? 5টা পজিশন। দেখো তাহলে তুমি 5টা পজিশানে, তাহলে লোন পেয়ার 0 মানে কোনো পজিশানে লোন পেয়ার থাকবে না, 5টা পজিশানেই নিশ্চয়ই অ্যাটম থাকবে। তো করে এই গঠনটা বলে দেবে, এটা রেগুলার গঠন, ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়, TBP। তাহলে এখন মনে করো 5, এইচ এর মান 5 আসছে, লোন পেয়ার 1 আসছে, তখন সংকরায়ন তার এইচ অনুযায়ী হচ্ছে, কিন্তু গঠনটা দেখো একটু চেঞ্জ হয়ে যাবে। গঠনটা কি হবে? ওই লোন পেয়ারটা কোথায় বসবে? দেখো এই যে ত্রিভুজ, যদি TBPর ক্ষেত্রে মানে এইচ এর মান 5 এলে এবং লোন পেয়ার যদি সংখ্যা আসে, সেই লোন পেয়ারগুলো কোথায় প্রথমে বসবে? প্রথমে এই 3টে পজিশানগুলোতে দখল করবে। তাহলে একটা লোন পেয়ার আসছে মানে একটা দেখো এই যে ত্রিভুজের কোণে দখল করছে, তো দখল করে নিলে তাহলে এটা কি হচ্ছে আকৃতি? দেখো তাহলে আর 4টা পজিশানে অ্যাটম আছে, বি আছে, ধরো বি একটা অ্যাটম। তাহলে সেটা আমি দেখো জাস্ট ক্লাস 11-এর ওই থিওরিটা আমি আরেকবার রিভিশন জাস্ট দিচ্ছি, ওটা না বুঝলে কিন্তু তুমি কি কার গঠন সংকেত দিবে তুমি তো জানো না, তাই তুমি বরং শিখে যাও কীভাবে গঠন সংকেতটা করবে, আর শেখাটা এতটা কঠিন নয়, মন দিয়ে ভালো করে শোনো, বুঝতে পারো। লোন পেয়ারটাকে ঢাকা দিয়ে দাও, হাত দিয়ে ঢেকে দিলে তাহলে আর 4টা অ্যাটম জাস্ট কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে যুক্ত আছে। দেখো 4টা অ্যাটম কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে যুক্ত থাকলে সেটা একটু আগে আমরা 4টা হলে কেমন হয়? এইরকম আকৃতি হয়। দেখো এরকম একটা খাতার প্লেনে এই দুটো বি আছে, আর একটা উপরে আছে বি, আর খাতার নিচে একটা নিচে আছে। তার মানে এই গঠনটাকে কি বলে? চতুস্থলকীয়, যেটা এক্ষুনি বললাম, চতুস্থলকীয় গঠন। তাহলে এই প্রত্যেকটা এদের কি মিথেনের মতো গঠন? মিথেনের এই 109°28', এটা হচ্ছে তার চতুস্থলকীয় গঠন। তাহলে এই যখন 5টা পজিশন হয়ে যাচ্ছে, এটাও কিছুটা চতুস্থলকীয় গঠনের মতো। 5টা পজিশনের একটা পজিশন লোন পেয়ার হয়ে যাচ্ছে, এটাও কিছুটা চতুস্থলকীয় গঠনের মতো হয়ে যাবে। দেখো এইটা ধরো খাতার প্লেনে আছে, এই দুটো যে প্লেনে আছে, এই দুটো আলাদা প্লেনে আছে, তাহলে কিছুটা এটা চতুস্থলকীয় কিন্তু পুরোপুরি নয়। তাই এটা কি? বিকৃত চতুস্থলকীয়। কি বলবে? বিকৃত চতুস্থলকীয়। আর এটা আরেকটা ইংরেজিতে বলা হয়, এটা দেখো ওই যে মানে ইসের মতো, পার্কের সিস,
এই যে পার্কের খেলার মতো, দেখো এটা সিস আকৃতি। একই রকম ধরো 5, এইচের মান 5 বেরোলো, লোন পেয়ার কত বেরোলো 2, তাহলে শঙ্করায়ন তো SP3D, এইচের অনুযায়ী হচ্ছে SP3D। তাহলে এখানে লোন পেয়ার কটা? দুটো, তাহলে এই দুটো পজিশানে, তাহলে ত্রিভুজের দুটো পজিশানে লোন পেয়ার চলে আসছে। দেখো তাহলে এই আকৃতিটা কেমন হচ্ছে? টি শেপ, টি আকৃতি বিশিষ্ট। লোন পেয়ার 3 বেরোলো, লোন পেয়ার 3টে পজিশানে থাকছে, তাহলে 3টে পজিশানকে লোন পেয়ারগুলো ঢাকা দিয়ে দিলে এটা দেখতে কেমন লাগছে? আই আকৃতি, আই আকৃতি বিশিষ্ট। দেখো 6-এ ধরো হাইব্রিডেশন 6 বেরোলো, এইচের মান 6 কিন্তু 0। আগে 6 আর 0টা দিয়ে আকৃতিটা বুঝে নাও, তারপরে অন্য আকৃতিগুলো সহজে লিখতে পারবে। তাহলে 6 হলো SP3D2। তাহলে এখানে 6টা পজিশন কেমন হবে? ওই একই রকম, ওখানে ত্রিভুজ ছিল, এখানে মনে করো একটা বর্গক্ষেত্র হবে, বর্গক্ষেত্র 4টা কোণে 4টা অ্যাটম থাকবে, আর উপরে একটা নিচে একটা, এটা ডট ডট দেবে, এটা এইখানে পর্যন্ত ডট ডট দেবে। এই মেয়েটা যে কীভাবে এঁকেছে, এই মেয়েটা যে কীভাবে এঁকেছে, আচ্ছা এটা ডট দেবে। তো যাই হোক, এইভাবে এটা তাহলে এই আকৃতিটা কি? দেখো এটা অষ্টক তলীয় আকৃতি, অক্টাহেড্রাল। কেমন কেন? মনে করো ওখানে আছে, এটা কি একটা, দেখো একই রকমভাবে এখানে 6 এলো, লোন পেয়ার ধরো 1 এলো, এইচের মান 6 এলো, এলের মান 1 এলো, তাহলে শঙ্করায়ন সেম থাকছে, কিন্তু এক্ষেত্রে দেখো লোন পেয়ার এলে তার অ্যাক্সিয়াল পজিশান, এই পজিশানগুলো কি অ্যাক্সিয়াল পজিশান, অ্যাক্সিয়াল পজিশানে লোন পেয়ারটা বসবে। তাহলে অ্যাক্সিয়াল পজিশানে লোন পেয়ার বসলে তাহলে এই লোন পেয়ারটা বাদ দিয়ে এর আকৃতিটা কেমন হচ্ছে? কার গঠন হয়? 5টা পজিশন দিয়ে হয় ত্রিকোণীয় দ্বিপিরামিড। দেখো এক্ষুনি, তাহলে এখানে যেহেতু এই অক্টাহাইড্রালের 5টা পজিশন হয়ে যাচ্ছে, তাহলে আর একটা পজিশন লোন পেয়ার হয়ে যাচ্ছে, তাহলে সেটাকে তুমি লোন পেয়ারটা বাদ দিয়ে দিলে, তাহলে এদের মাইনাস করলে মানে 5টা পজিশনেই অ্যাটম থাকছে, তাহলে 5টা পজিশনে অ্যাটম থাকলে সেটা কেমন হবে? ওই আমি ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়, কিন্তু এটা কি বিকৃত বলবো, বিকৃত TBP, ত্রিকোণীয় ট্রাইগোনাল বাইপিরামিডাল, ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়। দেখো এইচের মান 6, লোন পেয়ার 2, তাহলে লোন পেয়ার দুটো থাকছে, তাহলে আকৃতিটা কেমন হচ্ছে? শুধু দেখো একটা বর্গক্ষেত্র, লোন পেয়ারটা বাদ দিয়ে ভাবতে হবে বর্গাকার সমতলীয়। গ্রুপ 18-এর পাসওয়ার্ড 2493। কিছু উদাহরণ দিয়ে দেখিয়েছি, এবারে তোমরা উদাহরণগুলো দেখলে বুঝতে পারবে। এইচের মান বের করছি, এলের মান বের করছি, এবং সেই অনুযায়ী দেখো গঠনটা রেখেছি। নিয়ম এটাও দেখে নিও, দেখো কেউ এইচ, এল এবং তার গঠন আকৃতি বের করেছে, দিয়েছে, তোমরা নিজে চিন্তা করো, ছবি এঁকে দিয়েছে। দেখো এইসব তো আর মুখস্থ করে যেতে পারবে না, যখন এইচের মান বের করে, এলের মান বের করে তুমি আকৃতিগুলো আঁকা বুঝছো, ততক্ষণ কিন্তু এগুলো মুখস্থ করে পরীক্ষায় নামবে না। তাই প্র্যাকটিসের জন্য তুমি এগুলো মানে এইগুলোর থেকে একটা আসবে, মনে যদি করতে পারো ভালো, কিন্তু বুঝে করে নিলে ব্যাপারটা অতটা কঠিন নয়। যাই হোক, আজকেই আপাতত এই ভিডিওটা শেষ করছি। ভিডিওটা তোমাদের বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করে দাও, অনেক কষ্ট করে ভিডিওটা করলাম তোমাদের, তাই রিকোয়েস্ট সবাই কিন্তু কমেন্ট করবে, আর এই ভিডিওটা তোমাদের বিভিন্ন গ্রুপে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। ওকে, গড ব্লেস ইউ অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং।